সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পূর্বাচল ভ্যালি যোগসূত্র অনুষ্ঠানে। এবং আজকের যোগসূত্রে আমরা আলোচনা করতে চাই মূলত চলমান রাজনীতি নিয়েই, এবং সেইখানে একটা প্রথম দিকের আলোচনা আমরা রাখতে চাই ডোনাল্ড লুয়ের যে সফর, 3 দিনের সফর, এবং 1 বছরে 3 বার তিনি সফর করেছেন, এবং নির্বাচনের আগের যে পরিস্থিতি, নির্বাচনের পরের পরিস্থিতি, সেটির মধ্যে একটা বিশাল বড় রকমের পরিবর্তন এসছে, এবং সেই নিয়ে রাজনৈতিক যে দল যারা অংশীজন রয়েছেন তাদের মধ্যে নানান রকম আলোচনা আছে। এবং নির্বাচনের আগেও যেটি পরিলক্ষিত হয়েছিল যে বিদেশিদের নির্বাচন কেন্দ্রিক বা এই দেশের রাজনীতিতে একটা প্রভাব, এবং সেই কারণে সেই আলোচনাটা খুব বড় করে আছে, চলছে সেই আলোচনা। এবং একই সঙ্গে উপজেলা নির্বাচনও চলছে ধাপে ধাপে, এবং সেটি নিয়েও নানান রকম কথা আছে, দলীয় ফোরামের সিদ্ধান্ত, এবং সেই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না, এবং কোনো নির্বাচনেই তারা অংশ নিচ্ছে না, কিন্তু সেই নিয়ে আলোচনার মধ্যেও আছে। এবং সামনের দিকে আসলে রাজনীতিটা কোন পথে যাবে সেটি আমরা আলোচনা করবার চেষ্টা করব আজকের যুগসূত্রে। তবে শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজকের আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন একদম ডান দিকে মোশাররফ আহমেদ ঠাকুর, সাংস্কৃতিক সংগঠন এবং বিএনপি নেতা, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আলম খান তপু, আপনাকে স্বাগত জানাই। এবং আমার ঠিক কাছাকাছি রয়েছেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জনাব মোশাররফ ঠাকুর, আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করি। সেটি হলো যে বিএনপি থেকে ডোনাল্ড লুয়ের যে সফর, সেটি নিয়ে বলা হয়েছে যে সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি এসে কথা বলেছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে সেটি সরকারের ধারণা ভুল। পরিষ্কার আমি কোট করে বলতে পারি, বিএনপির নেতা বলেছেন। কেউ কেউ বলেছেন যে ডোনাল্ড লুয়ের সফর আসলে তেমন কিছু আসে যায় না, বিএনপি অনেক নেতা এরকম কথাও বলেছেন, কিন্তু মূল জায়গাটা হচ্ছে এটি। তার মানে নির্বাচনের আগের যে কথা বলেছিলেন, বাংলাদেশ সম্পর্কে যে অবস্থান ছিল, আমেরিকার অবস্থান একই জায়গায় আছে, সেটি দিয়ে, কারণ বিএনপির বিদেশ নির্ভরতা বিশেষ করে আমেরিকার প্রতি, সেটি নিয়ে তো বড় রকমের আলোচনা ছিল, খুব অসত্য ঘটনা, সেটিও হয়তো নিশ্চয়ই আপনি বলবেন না। এই অবস্থান আসলে বিএনপির সামনের রাজনীতিতে কোনো প্রভাব ফেলে কিনা, কি মনে করেন? ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা, উপস্থাপক, অপর বিজ্ঞ আলোচক। রাজনীতির দৃষ্টিভঙ্গি, বক্তব্য সময়ের সাথে সাথেই পরিবর্তন হয়, এটা একেবারেই স্থির থাকে না, এইটাই স্বাভাবিক। ডোনাল্ড লুর সফর সম্পর্কে যেরকম একটা ত্রাহি ত্রাহি অবস্থা সরকারের মধ্যে এবং অন্যান্যদের মধ্যে উৎসাহ অবস্থা, এটা এইবারের সফরকে কেন্দ্র করে ছিল না, এটাই সত্যি কথা। আমি আপনাকে একটা কথা বলি যে ডোনাল্ড লুর সফরকে নিয়ে আমার নিজস্ব একটা বক্তব্য আছে। সেটা হচ্ছে বিএমডব্লিউ চড়ে কেউ শুটকি বিক্রি করতে আসে যখন বারবার, তো তখন বোঝা যায় যে এখানে শুটকি বিক্রিটা উদ্দেশ্য না। তো এখানে শুটকি ব্যাপার করতে আসে নাই, বেচা বিক্রি করতে আসে নাই ডোনাল্ড লু। 1 বছরে 3 বার তিনি আসছেন, আরফিন আক্তার আসছেন। তো এইখানে যে সরকার, আপনি দেখবেন যে সরকারের মধ্যে একটি অস্বস্তি, চাপ সব কিছু আছে। আজকে বিভিন্ন পত্রিকায় ওবায়দুল কাদের বলেছেন, যত চাপই আসুক না কেন সংবিধানের বাইরে গিয়ে কিছু করব না। এটা বিএনপির মধ্যে কি স্বস্তি আছে কিনা? বিএনপি তো, আমি মনে করি যে স্বস্তি তো, বিএনপি স্বস্তিতে থাকবে কেন? কোনো কারণ নাই। মানে সরকারের অস্বস্তি আপনি দেখছেন, বিএনপির স্বস্তি কিনা? একটা ভানুমতির খেলের মধ্যে, একটা ভানুমতির খেলের মতো একটা নির্বাচন হয়ে গেছে। যেমন আপনার পাশে বসে আছে যে লোকটা, এই লোকটা যদি নর্মালি ইলেকশন হতো, তাইলে এইবার যে এই ভানুমতির খেলের ইলেকশন সে এমপি হয়ে যেত। তো সেইখানে ভানুমতির খেলের মধ্যে দেখবেন একটা ট্রাম্প কার্ড আনা হয়েছে, যে ইয়াকে বলছে যে উমুক ভগবান, এইটা সেটা। আমরা 1.5 মাস একেবারে মাথা নত করে থাকছি যে যখনই হচ্ছে পিটার হাস ভগবান উমুক বলছে বিএনপির নেতা, আমরা চুপ করে থাকতাম। তো সেই লোক দেখা গেল জেল থেকে বেরোলো, নমিনেশন নিল, নৌকা মার্কার চিঠি নিল, নিয়ে ওইখানে গিয়ে বললো হ্যাডম থাকলে এইরকমই হয়। তো এই যে ঘটনাগুলো, এগুলো তো এটি দল হিসেবে আপনি কেমন ভাবে? এগুলো তো স্বাভাবিক ঘটনা, ভানুমতির খেল, কিন্তু রাজনীতি তো খেলা, আপনারাই বলেন। সেই খেলটা আসলে যে জয়ী হবে সেই তো আসলে। আপনি নিশ্চয়ই ভারতে, এই মহাভারতের দুর্যোধন নামক একটি ক্যারেক্টার, দুর্যোধনের স্ত্রীর নাম ভানুমতি। তিনি পাশা খেলায় কোনো না কোনোভাবে জিতে যেতেন। ভানুমতি এই ক্যারেক্টারটা কি পজিটিভ না নেগেটিভ? ভানুমতির খেল বলে যে এটা কি পজিটিভ না নেগেটিভ? এটি ঋণাত্মকভাবে দেখা হয়। তো নেগেটিভ ভাবে যদি নেওয়া হয় যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এই যে নেগেটিভ ভাবে খেলাটায় জিতছেন,
এটা উনার জন্য ভালো না, দেশের জন্য ভালো না। আর আমি বিএনপির স্বস্তির জায়গাটা সংক্ষেপে যদি বলতেন। বিএনপির স্বস্তির জায়গাটা হচ্ছে সরকার যে চাপে আছে, আমরা মনে করি এই সময়ে আমাদের কর্মীরা হতাশ না। আপনি দেখবেন যে কোনো একটা জেলা লেভেলেও ইফতার পার্টি যে দেখা হচ্ছে 5-10 হাজার লোক একত্রিত হয়ে গেছে, এবং সেইখানে যে এই ইফতার পার্টির জন্য যে টাকা পয়সা আয়োজনটা কর্মীরা নিজেরা দিয়ে এটা করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তবে ক্লান্ত কর্মীরা একটা কম্প্রিহেন্সিভ ইন্টেন্সিভ একটা দীর্ঘ সময়ের একটা আন্দোলন 2-2.5 বছরের, এরপরে একটা ক্লান্তি তো থাকবেই। এই ক্লান্তিটা আমি একদম শেষ প্রশ্নটা মোশাররফ ঠাকুর করি। নির্বাচনের আগে বিএনপির একটা দীর্ঘ ক্লান্তির পরে নির্বাচনের আগে এই ডোনাল্ড বা আমেরিকার অবস্থান নিয়ে একটা চনমনে ভাব তৈরি হয়েছিল, সেটি নির্বাচনের পরে এসে হতাশ হয়েছে না। আমরা মনে করি যে হ্যাঁ, একটা নতুন ভাবনার জায়গায় আসছে যে আমার কাজটা পুরোটাই, আমরা মনে করি আমাদের মধ্যে কেউ কেউ বলেছেন, এটা আমাদের মহাসচিবও বলেছেন, যে আমাদের নেতা কর্মীদেরকে আওয়ামী লীগের আমেরিকার তৎপরতা সাহস যোগাচ্ছে না। শক্তি এবং সাহসের পুরো জায়গাটাই নিজের থাকতে হবে এই আন্দোলনে জয়ের জন্য। সেটি আসলে মূল জায়গা। হ্যাঁ, বিএনপি এইভাবে প্রিপারেশনটা নিচ্ছে। যদি এইটা হচ্ছে স্বস্তির জায়গা। মনিরুজ্জামান মনির, আপনার কাছে আসি, সেটি হলো যে একদিকে যেমন জনাব ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যে আওয়ামী লীগ সরকারের যে সম্পর্ক, সেটি দেখে বিএনপির মাথা খারাপ হচ্ছে, এরকম মানে রাজনীতির কথা যেগুলো। কিন্তু সেই সাথে ডোনাল্ডোর এই সফরের মধ্যে দিয়ে সরকারের সাথে সম্পর্কের জায়গা, বা উনি যেটি বললেন যে বিএমডাব্লিউতে চড়ে শুটকি বিক্রি করতে আসছেন, সেটি তো আসলে হওয়ার কথা না। মানে ভেতরের ঘটনাটা আসলে কি জনাব মনির? ধন্যবাদ আপনাকে এবং বিজ্ঞ আলোচক এবং জিটিভি সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, একটি দেশের সরকারের প্রতিনিধি আর একটি দেশে সফরের মধ্য থেকে অনেকগুলো এজেন্ডা থাকে, এটাই স্বাভাবিক। এবং আমরা যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আদর্শিক দর্শন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত বাংলাদেশ, তারপরে সংবিধান পাওয়ার মধ্য থেকে আমাদের অবস্থানটা যেহেতু সেটা, সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার প্রতিনিধিদের নির্বাচন পূর্ববর্তী অবস্থান, নির্বাচন পরবর্তী অবস্থান আমাদের অনেকভাবেই বিশ্লেষণ করা যাবে। আমরা অনেক সময়ই টেলিভিশনগুলোতে এসে এই ব্যাপারে আমরা অনেক কথা বলেছি। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে কথা বলেছি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার অবস্থানটা সহজ সরল, এবং আমি একজন ডিপ্লোম্যাটিক না, আমি একদম পিওরলি একজন সলিড পলিটিক্যাল ওয়ার্কার। আমার বিশ্লেষণ হলো নির্বাচনের সময়ের যে প্রেক্ষাপট, পূর্বের যে আমেরিকানদের যে ভূমিকাটা ছিল, সেটাই নির্বাচনে বাংলাদেশের বিদ্যমান সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থায় কোথাও না কোনো জায়গায় একটি তারা প্রেশার করার চেষ্টা করেছিলেন, যেটা আমাদের স্বাধীন সত্তার জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা করব, সেখানে তারা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মনোবলের কথা আমার ভাই শেষে বলে শেষ করলেন, যে শক্তি ও সাহসের জায়গা দেশের জনগণ, ওনারা সেটা এখন ফোকাস করতে চায়। বাট এটা আমাদের জন্ম থেকে আওয়ামী লীগ 1949 সালের 23শে জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙালি এবং বাংলার মাটি ও মানুষকে ধারণ করেই আমাদের রাজনীতি। সে কারণে আমরা কখনো পিটার ডি হাসকে কি বলল, ডোনাল্ড লু কি বলল, সেটাকে নিয়ে আমরা খুব বেশি কখনোই অরিত ছিলাম না। ওনারা চেষ্টা করেছেন, শুধুমাত্র নির্বাচনের পূর্বে নয়, নির্বাচনকালীন সময়েও অনেক ষড়যন্ত্রের খেলা বাংলাদেশ নিয়ে হয়েছে। হয়তোবা আপনি, আমি বা আহমেদ ঠাকুর ভাই বা তপু ভাই আমাদের হয়তোবা কানের আশপাশ দিয়ে যায় না, কিন্তু যারা জানার তারা জানে, যারা বোঝার তারা বুঝে। কিন্তু সেই ষড়যন্ত্র আসলে সাকসেসফুলি হয় না, বিকজ অফ আমরা জনগণের দিকে আমাদের ফোকাস ছিল, দেশের মানুষের প্রতি জননেত্রী শেখ হাসিনা আস্থা ছিল। আমরা বিশ্বাস করতাম নির্বাচন সঠিক সময় হবে এবং মানুষ রায় দেবে। এবং যে কথা আমার ভাই বানুমতি নির্বাচনের কথা বলেছেন, ব্যক্তিগতভাবে উনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, স্বেচ্ছা কর্মী হিসাবে আর একজন রাজনৈতিক কর্মীর প্রতি তার একটা দরদ ভালোবাসা, সেটা আমার প্রতি তার আছে। সে কারণে আমি বিনয়ের সহিত ওনার কাছে আমি কৃতজ্ঞ চিত্রে সেটা স্মরণ করি। কিন্তু আমার কথাটা হলো,
আমাকে দিনের শেষে একটি জিনিস মনে রাখতে হবে, রাজনৈতিক কৌশল বা রাজনীতিতে আমার কখনো কখনো ইতিবাচক রাজনীতি করতে হলে কখনো কখনো নেতিবাচক জায়গা থেকেও ইতিবাচক জায়গায় তৈরি করতে হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। কখনো কখনো দেখবেন বলে না যে শত্রু শত্রু মিত্র, এরকমের খেলাও রাজনীতিতে হয়। দিনের শেষে 5 বছরের পরে যে নির্বাচন হবে, নির্বাচনটা যেন হয় সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়। আমি কিন্তু ভোটের আগে বলেছিলাম যে আগামী নির্বাচন বিএনপি অংশগ্রহণ না করলেও একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। আমি হয়তোবা ধারণাভিত্তিক একটা কর্মী হিসেবে মনে করেছিলাম আওয়ামী লীগ হয়তোবা যদি মেজর পলিটিক্যাল অপোনেন্ট হিসাবে, আমি প্রায়শই বলি, আপনাদের কাছে হয়তোবা সেই কথাটা ভালো লাগবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে যদি এখানে বলতাম, বা তপু ভাই একজন সাংবাদিক হিসেবে যদি বলে যে বিএনপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, বা আপনি যদি বলেন, তখন কিন্তু এটা খুব এস্টাবলিশড হবে। আমি যেহেতু একজন আওয়ামী লীগের কর্মী, আমি যখন বলবো তখন এটা আপনারা খাবেন না, বা দেশের জনগণ বলবে যে না আওয়ামী লীগ করে, সে কারণে সে বলছে। দেখুন কেন আমি এই কথাটা বললাম, রাজনীতির সংকটের জায়গাটা কখন থেকে শুরু হলো বাংলাদেশে। সংকট রাজনীতি থাকবে, দেশে সংকট থাকে, সেটা ওভারকাম করা যায়। একটা রাজনৈতিক দল যদি দুর্বল হয়, অপোনেন্ট দলও কিন্তু দুর্বল হয়। 2013 সালে নির্বাচনে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের জনগণ, ওনারা যে কথাটা শেষে বললেন যে শক্তি ও সাহসের জায়গা দেশের জনগণ, সেটাই যদি হতো তাহলে 13 নির্বাচনে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুলভাবে বিএনপি প্রার্থীরা জিতে আসলো, বিএনপি সমর্থিত প্রার্থীরা। সেই 13তে যারা বিজয়ী হলো, 14 নির্বাচনে তারা জনগণকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নির্বাচনে গেল না। আমার কথাটা হলো সাংবিধানিক ধারাবাহিকতায় আমি যদি ওই নির্বাচনে অংশগ্রহণ করতাম তাহলে কি হতো, তাহলে দুটো জিনিস হতো। আওয়ামী লীগ তার পপুলার ক্যান্ডিডেট, দলের নিবেদিত ক্যান্ডিডেট এবং তুলনামূলকভাবে কম বিতর্কিত রাজনৈতিক নেতাদেরকে মনোনয়ন দিত। সেটি আপনি রাজনীতির জায়গা থেকে বলছেন যে সেই জায়গাটায় কিন্তু আওয়ামী লীগের লস করেছে, আওয়ামী লীগ লস করেছে। ব্যক্তিগতভাবে যদি মনে করি বিশ্লেষণ করি, বিএনপি দূরে থাকার কারণে আওয়ামী লীগেরই এক ধরনের আমি যদি বলেন কথাটা, আমি অটোক্রেসির একটা সুযোগ তৈরি হয়ে গেছে। 14 নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করত, মোটা দাগে 13 নির্বাচনে দেশের জনগণ তো একটা পজিটিভ ভাইব তাদের দিল, তারা যদি 14 নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে কিন্তু একটা ভালো সংখ্যক, আমি যদি ধরেও নেই তর্কের খাতি, ওনার বিরোধী দল থাকলে ওটা শক্তিশালী বিরোধী দল হতো। শক্তিশালী বিরোধী দল হলে উনি কিন্তু 2018 সেটি রাজনীতির জন্য ভালো হতো। নিশ্চয়ই আসবো আপনার কাছে। এই জায়গাতে বিএনপির যে ভুল, সেই ভুলের আবর্তে এখনো ঘুরছে। এখনো স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির তৃণমূলের নেতারা যেখানে অংশগ্রহণ করছে, সেখানে প্রতিদিন বিএনপি লিফলেট বিতরণ করছে আর ওনাদের কর্মীদেরকে, এবং সেই কারণে সরকার বা দল হিসেবে আওয়ামী লীগের একটা অস্বস্তির জায়গায় আছে। আপনি নিশ্চয়ই ব্যাখ্যাটা দেবেন। জনাব সাজ্জাদ আলম খান তপু, আপনার কাছে আসি। ডোনাল্ড এর প্রসঙ্গে আমরা ছিলাম, আপনি করলে আমি হয়তো রাজনীতির অন্য আলাপে আসবো। সেটি হলো যে নির্বাচনের আগের যে বিষয়গুলো নিয়েছিল, গণতন্ত্র, মানবাধিকার, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেটি একটি বড় রকমের পরিবর্তন, এবং তারা পরিষ্কার করে বলেছেও যে নির্বাচনের আগের পরিস্থিতির দিকে আমরা আর তাকাতে চাই না, সামনের দিকে তাকাতে চাই। মানে এই সফরের মধ্য দিয়ে আসলে কি বার্তা পাওয়া গেল রাজনীতির জায়গায় যদি আপনি বলেন? না শুধুমাত্র একটা বড় রকমের প্রাপ্তির জায়গা আছে, ইন্দো প্যাসিফিকের যে বিষয়, চীনা বলয়, এই বিষয়গুলোকে খুব গুরুত্বপূর্ণ কিনা? ধন্যবাদ। এই যে মানবাধিকারের প্রসঙ্গটা নিয়ে যদি কথা বলেন, যে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে মানবাধিকার পৃথিবীর অন্যান্য প্রান্তের সাধারণ মানুষের দৃষ্টিতে মানবাধিকারটা ভিন্ন। এই যে ইসরায়েলের ইস্যুটা যদি আপনি দেখেন, সারা বিশ্বের মানুষ যখন ধিক্কার জানাচ্ছে, সারা পৃথিবী জুড়েই কিন্তু এক ধরনের মানুষের প্রতিবাদ মুখর হয়ে উঠেছে, এবং খোদ যুক্তরাষ্ট্রে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছেন, সেখানকার ছাত্র শিক্ষকরা সম্মিলিতভাবে অংশ নিয়েছেন এবং নির্মমভাবে তাদেরকে প্রহার করা হয়েছে। এবং সেটির আসলে মানবাধিকারের, ইসরায়েলের মানবাধিকারের, মানে তারা যে মানবাধিকারের দৃষ্টিভঙ্গি এবং তার দেশের যে দমন নিপীড়নের চিত্রের মানবাধিকারের পরিস্থিতি এবং আমাদের দেখবার মানবাধিকার, আমরা 4 জন বসে আছি, ইসরায়েল ইস্যুতে আমার মনে হয় ভিন্ন মতের জায়গা নাই, এবং সেই জায়গাকার দৃষ্টিভঙ্গির জায়গাটা কিন্তু আসলে ভিন্ন। অর্থাৎ মানবাধিকারের বিষয়টা হচ্ছে এরকম। ব্যবসা বাণিজ্যের অধিকার চান, সেখানে মানবাধিকার একটা ইস্যু। রাজনৈতিক নিয়ন্ত্রণ চান, সেখানে মানবাধিকার একটা ইস্যু। সামাজিকভাবে কমপ্লায়েন্স অ্যাড্রেস করতে চান, সেখানে হয়তো মানবাধিকার ইস্যু। এই মানবাধিকার হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়গুলোকে
চাপিয়ে দিয়ে সরকারের সাথে দর কষাকষি করতে চায়। মানবাধিকারের বিষয়ের কথা বলে তারা হয়তো নিজেরা কিছু মানদণ্ড নিরূপণ করতে যেয়ে তারা আসলে সস্তায় পণ্য কিনতে চান। এটি রাজনীতি এবং ব্যবসা বাণিজ্যের জন্য নানান সময় আমরা দেখে আসছি আর কি। এবং এই মানবাধিকারের ধরেন ব্যবসা বাণিজ্যের কথা যদি আপনি বলেন, সেখানে যুক্তরাষ্ট্র এইটি একটা অপ্রতিদ্বন্দ্বী তকমা লাগিয়ে আসলে কাজ করেন। সে মানবাধিকারের চিত্র সেখানে চলে গেলেন। ডোনাল্ড লু আসুক, মার্কিন প্রতিনিধিরাই তো আসছেন, নির্বাচনের আগে আসলেন, ওনাদের কিছু অবজারভেশন দিলেন এবং নির্বাচনের পরবর্তীতে বাইডেন প্রশাসন একটি চিঠি লিখেছিল, সম্ভবত ভাইরও খেয়াল করার কথা, আপনাদেরও মনে থাকার কথা, এবং তখন তারা বলেছিলেন যে নির্বাচিত সরকারের সাথেই তারা আসলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং ওই বার্তাটাই কিন্তু ডোনাল্ড লু এখানে এসে দিয়েছেন, সঙ্গে তার পারিপার্শ্বিক ব্যবসা বাণিজ্য কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং দেখেন এই যে ভাই একটা কথা বলেছেন, দুটো জিনিস, ক্লান্ত শ্রান্ত যদি কোট আনকোট করে বলি ভাইয়ের এখান থেকে, সেখান থেকে আসলে ডোনাল্ডুর আগেও পরের সফরের একটি মৌলিক পরিবর্তনের জায়গাটা কিন্তু বিএনপি হাঁটছে আর কি। এবং এটি অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা যেতে পারে। তার দলের মহাসচিব বলেছিলেন যে ৭০ সালেও মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল জনগণের উপর ভিত্তি করে, এবং এই বাংলাদেশের অর্থাৎ এই জনপদের মানুষ সেই সময় থেকে তিনি হিসাব করে দেখিয়েছেন যে আসলে জনশক্তির উপর ভিত্তি করেই কিন্তু আসলে আমাদেরকে এগোতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সংবিধানও এটা বলে, রাজনীতিবিদরা হামেশাই কিন্তু সেই কথাটাই কিন্তু বলে যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস এবং জনগণই যদি মালিক হয়। জনগণকে যদি প্রকৃত মালিক ভাবেন তাহলে আসলে অন্যের উপর নির্ভরশীলতা মানে হচ্ছে তার সাথে, অর্থাৎ মালিকের সাথে প্রতারণা করা, মালিককে বিভ্রান্ত করা এবং মালিকের কাছে নিজেদের দৃষ্টিভঙ্গিকে লুকিয়ে রাখা। আমি একটু বলি, মানে আপনি যে কথাগুলো বলছেন এটি তো আদর্শের জায়গায়, আদর্শ যদি বলি, কিন্তু সেটি কি আসলে আছে? মানে সেই জায়গা থেকে বলছে জনগণ, সেই জায়গা থেকে দলের তার বিএনপির যে মহাসচিব তার যে বোধোদয়, এটি হচ্ছে আমি মনে করি দলের পরিবর্তনের যে রেখা সেই জায়গাতে হতে পারে। হ্যাঁ, জনগণের উপর নির্ভর করে তো আন্দোলন সংগ্রাম হতে পারে, সরকারের পরিবর্তন আসতে পারে, রূপান্তর হতে পারে, পরিবর্তন হতে পারে, এবং ইভেন কি নির্বাচনের একটি উলম্বন শক্তিও তারা পেতে পারে। সেটি আসলে তাদের দল, কর্মসূচি, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের কৌশল কী হবে সেটার উপর হয়তো নির্ভর করবে। এখন এই শ্রান্তি বা ক্লান্তি দূর করবার জন্য হয়তো বা কিছু সময়ের প্রয়োজন হবে। তবে একটা জায়গায় স্থির সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলকে পৌঁছানো দরকার যে আসলে বিদেশ নির্ভরতা আমাদের কাটিয়ে ওঠা দরকার। বাংলাদেশের মানুষের উপযোগী কর্মসূচি নিয়ে আন্দোলন সংগ্রাম তৈরি করেন, তাদের উপর আস্থা রাখেন, তাদেরকে ভিত্তি করে নিয়ে এগিয়ে যান। সেইখানে আসলে পশ্চিমা শক্তি হোক, কাছের শক্তি হোক, দূরের শক্তি হোক, কে কি বলবে, কার শক্তিতে আপনি উজ্জীবিত হবেন, কার বক্তৃতায় সঞ্জীবনের শক্তি নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়তে চাইবেন, সেই সমস্ত জায়গা থেকে আমাদের বোধহয় বেরিয়ে আসাটা অনেক আগেই উচিত ছিল। বড় পরিবর্তন, হ্যাঁ, এবং অনেক আগেই আসা উচিত ছিল। সেটি যেহেতু হয়নি, আমি বলবো যে 52 বছরের বাংলাদেশে সেই ধরনের এক ধরনের মানে প্রতিশ্রুতি অঙ্গীকার মানুষের কাছে দিয়ে তাদের এই যে আত্মসমালোচনা, আত্ম উপলব্ধির যে জায়গা, সেই জায়গাগুলোকে আসলে পরিচ্ছন্ন হওয়া। জি, জনাব বশির ঠাকুর, আপনার কাছে আসি। অনেকগুলো প্রশ্নই আসলো আসলে, যে জনগণকে, যেটি এখনকার বিএনপি রিয়েলাইজেশন, যেটি দলের মহাসচিব বলেছেন এবং গৌ ভাই কোট করলেন, কিন্তু নির্বাচনের আগে বা পরে একটা বড় রকমের আলোচনা দীর্ঘদিন যাবত আছে যে এই দেশে নির্বাচনে বিভিন্ন সময় বিদেশিদের একটা হস্তক্ষেপ ছিল, কিন্তু সেই জায়গা থেকে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করেন কিনা, যে জনগণকে দিয়েই আসলে রাজনীতি করতে হবে এবং জনগণের মাধ্যমেই পরিবর্তনটা। তো বিএনপি আসলে সেই জায়গা থেকে এখন কি করছে? আসলে না, উপজেলা নির্বাচনেও বিএনপি যে ইতিহাসের বাইরে হাঁটছে তা না, কিন্তু আমি আপনাকে একটু বেশি পেছনে গেলে তো মানুষ এটা শুনতে চায় না। এবং এটা আমি আপনাকে বলি যে সোহরাওয়ার্দী সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন 11 মাসের জন্য। বগুড়ার মোহাম্মদ আলীর পরে ওনার পিএস ছিলেন বগুড়ার মোহাম্মদ আলী। 1943-তে ওনার পিএসের আন্ডারে উনি আইনমন্ত্রী হিসাবে জয়েন করেন। এরপরে বগুড়ার মোহাম্মদ আলীর পরে 11 মাসের জন্য সোহরাওয়ার্দী সাহেব প্রধানমন্ত্রী হন। তো সোহরাওয়ার্দী সাহেব তখন একটা কথা বলেছিলেন, সেটার নাম হচ্ছে 0 + 0 + 0 = 0। এবং আওয়ামী লীগ 49-এর, আমার ভাই যে 49-এর 23শে জুনের কথা বললেন, 49-এর 23শে জুন আওয়ামী লীগ জন্মের সময় বলেছিল আমরা কোনো যুদ্ধ জুটে যোগ দিব না, আমরা কোনো যুদ্ধ জুটে যোগ দিব না, আমরা কোনো সাম্রাজ্যবাদের জুটে যোগ দিব না। এবং 2টা জোটে সোহরাওয়ার্দী সাহেব যোগ দেন। একটা নাম হলো সিয়াটো, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, আরেকটা নাম হলো সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন বা বাগদাদ চুক্তি। 2টাতেই যোগ দেন।
এবং এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভাগ হয়ে গেল 57-এ, আওয়ামী লীগ ভাগ হয়ে ন্যাপ হয়ে গেল এবং আওয়ামী লীগের পতন হয়ে গেল, সেন্ট্রালে পতন হলো এবং ইয়াতেও ওই প্রাদেশিক ইস্ট পাকিস্তানের পতন হয়ে গেল। তো আওয়ামী লীগ যে হাঁটে নাই এই পথে, বিদেশিদের লাইনের যে শক্তির দিকে হাঁটে নাই, এটা ঠিক না, হাঁটে। তো সেইখানে যখন আমি একটা আন্দোলন সংগ্রাম বা কোনো কিছু করছি, না না, আওয়ামী লীগ হাঁটে নাই সেটি না, মানে তো উভয় যেটা বলবার চেষ্টা করলো যে এই যে নির্বাচনের আগের যে বিদেশিদের ভূমিকা, মানে ডোনাল্ডোকে কেন্দ্র করে বিএনপির যে একটা বড় রকমের আশাবাদের জায়গা ছিল, সেটা তো খুব পরিষ্কার। এইটা আমার তো কিন্তু ডেভিয়েশন, ঘটনা ঘটলো অন্যরকম, এটা মানে এটা রাজনীতির একটা ডেভিয়েশন হতে পারে। আমার ডেভিয়েশন তো, আমি তো ঠিক আছে, আমি গভর্নমেন্টের সাথে এখনো বলছি যে এই গভর্নমেন্ট যে একটা সেটেলড ইস্যুকে আনসেটেল করেছেন, এটা সঠিক নয়। এটি আমি 11 সালের যে মে মাসে যে ঘটনাটি ঘটেছে, সেইটাতে আমি এখনো আছি, কথাটা বোঝেন। এখানে মার্কিনিরা কখনো আগে এগোচ্ছে, কখনো পিছিয়ে যাচ্ছে, এটা তার স্বার্থের ব্যাপারে। তো কখনো সে বেচা বিক্রি করতে আসছে, কখনো সে মানবাধিকারের বক্তব্য নিয়ে আসছে, এটা তার ডেভিয়েশন বা তার পরিবর্তন। আমারটা সঠিক আছে। আমি আপনাকে আরেকটা ছোট্ট জিনিস বলি, আজকে একটা ছোট্ট জিনিস আপনার কাছে আনি, সেইটা হচ্ছে যে একবার কম্প্রিহেন্সিভলি বলা যায় যে এই ডোনাল্ড লো সম্পর্কে বলা হয় যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে মার্কিন ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট যে $30 বিলিয়ন আছে, এই 30 বিলিয়নের লভ্যাংশ বহুদিন ধরে নিতে পারছে না। এই জন্য ডোনাল্ড লু বিটার হাস বাংলাদেশ ব্যাংকে দৌড়াদৌড়ি করেছেন, ডোনাল্ড লুয়ে সেটার দেন দরবার করেছেন। এটা একটা। আপনি বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আরেকটি কথা বলি। আজকে আমাদের প্রখ্যাত সাংবাদিক সাজ্জাদ আলম খান তপু ভাই আছেন, তো সেইখানে আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংকে আজকে, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আজকে ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে যাবে কেন, কেন যাবে, উনি কোয়েশ্চেন করছেন সাংবাদিকদের। তো সেইখানে আমি আপনাকে লাল বাহাদুর শাস্ত্রীর একটা কোটেশন বলি। লাল বাহাদুর শাস্ত্রীর সময় একটা আন্দোলন করে উঠে, সেইটা পুলিশ প্রধান এবং অন্যান্য এজেন্সি প্রধানরা এসে বললেন যে এটাকে আমরা একটু দমিয়ে দেই। তিনি বললেন যে গান্ধীজির দেশে আন্দোলন করা এটা মৌলিক অধিকার। আমি আপনাকে বলি যে বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশে আপনি সাংবাদিকের অধিকার, আন্দোলনের অধিকার, যে সংবিধানে লেখা না থাকলেও মৌলিক অধিকার, আর সংবিধানে লেখা আছে 40 অনুচ্ছেদে আছে, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা আপনি নিশ্চিত করবেন, নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইন করবেন। আপনাকে আজকে বলি যে 2016 সালে যে বাংলাদেশ ব্যাংক থেকে এই $840 কোটি চুরি হয়ে গেল, আপনি 24 দিন এটা চেপে রাখলেন, 40 দিন লুকাইয়ে রাখলেন। রাখাল বালক গভর্নর আতিউর রহমান এবং প্রধানমন্ত্রী দুইজন জানতেন, আপনি আপনাকে লুকিয়ে রাখলেন। আজকে সাংবাদিকদের আজকে ইনটুইশন, সাংবাদিকদের আজকে অনুসন্ধিৎসু, জিজ্ঞাস্য যে বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, এখান থেকে কোনো বড় চুরিদারি হয়ে গেছে কিনা, অনেক বড় কোনো ডাকাতি হয়ে গেছে কিনা। এই জন্য আমি আপনাকে বলছি আজকে বাংলাদেশে তাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদেরকে ডাকেন কেন? ভিডিও বার্তা দিয়ে উনি পাঠিয়ে দেবেন পত্রিকা অফিসে, 20টা ক্যাসেট বা 25টা ক্যাসেট, 40টা ক্যাসেট উনি পাঠিয়ে দেবেন। সাংবাদিকরাও যাওয়ার আসার দরকার নেই, উনার কেন ভিড় করার দরকার নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইখানে অনেক কিছুই ঘটছে যা স্বাভাবিক নয়, স্বাভাবিক নয়। রব্বানুজ্জামান মনির, আপনার কাছে আসি এবং মোশাররফ আহমেদ ঠাকুর বিশেষ করে অর্থনীতি নিয়ে যদিও উনি সুন্দর করে বলেছেন, অনেক রাজনীতির তুলনায় হয়তো একটুখানি পরিশীলিতভাবে বলেছেন, এবং এক ধরনের মত প্রকাশ বা গণতান্ত্রিক অধিকারের বিষয়েও কথা বলেছেন, সেটিও ঘুরে বলেছেন, যেটি সাংবাদিকরা কেন তাদের অধিকার বঞ্চিত হচ্ছে, অনেকগুলো অভিযোগ। এখন এই সরকার বিশেষ করে 2009-এর পরে 4 মেয়াদে টানা ক্ষমতায় অনেকগুলো, এবং আপনিও বলছিলেন যে যখন বিরোধী দল মাঠে না থাকে তখন এক ধরনের একনায়কতান্ত্রিক মনোভাব তৈরি হতে পারে, তারই বহিঃপ্রকাশ কিনা এরকম? না, আমি আসছি ওখানে। তার আগে আমি ওনার আওয়ামী লীগ নিয়ে যে উনি কথাগুলো বলেছেন সেখানে আমি একটু খণ্ডন করে তারপর আসছি। প্রথমত, আওয়ামী লীগ গঠন করার পরে হোসেন সোহরাওয়ার্দী বা মাওলানা ভাসানী বঙ্গবন্ধু 54, 55, 56, 57 তখন পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী লীগের একক নেতা হিসেবে আত্মপ্রকাশ করে নাই। বঙ্গবন্ধু যখন একক নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তখন কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের একটি স্বাধীন বাংলাদেশ, স্বাধীন ভূখণ্ড মাথায় নিয়েই ওনার
পথ চলা সংগ্রাম ছিল। এটা কিন্তু তার জীবনী যদি দেখেন, আন্দোলন যদি দেখেন, সংগ্রাম দেখেন, তখন দেখতে পাবেন। তার মানে তার ফোকাস ছিল এই দেশ এবং দেশের মাটি এবং মানুষ, এবং সেই কারণে কিন্তু এই দেশটাকে উনি স্বাধীন করতে পেরেছেন। স্বপ্ন অনেকে দেখেছেন, বাস্তবায়ন করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হোসেন চৌধুরীরা যে কারণে যে চুক্তিতে আবদ্ধ হয়েছেন, সেখানে বঙ্গবন্ধুর ভূমিকা কি, আমি সেটাকে ফোকাস করতে চাই। এখন আসুন, মানে যেটা মানে মানে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারবেন না সেই বিষয়ের যে প্রশ্ন, সে প্রশ্ন জনাব ওবায়দুল কাদের, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, উনি হয়তোবা আমাদের অবশ্যই মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত বাংলাদেশ, এখানে আমাদের নাগরিক হিসাবে আমাদের সমস্ত কিছু জানার অধিকার আছে। কিন্তু কখনো কখনো রাষ্ট্রের এমন কিছু সেন্সিটিভ ইস্যু থাকতে পারে, সেটা আমরা কতটুক পর্যন্ত ওপেন করব, তারও একটা নিঃসন্দেহ, তারও একটা সীমারেখা আছে, হয়তোবা থাকা উচিত। এখন বাংলাদেশ তার প্রশ্ন কি আসলে এইটা কিনা, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন আসবে? না না, এই প্রশ্নটাও আমি জানি না উনি কোন কনটেক্সটে বলেছেন, এটা উনিই ভালো বলতে পারবেন। উনি হ্যাঁ, তবু ভাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তো আমি আপনাদের কয়েকটা কথা বলি, যেটা তবু ভাই ধরছেন শুরুতে, আমি ওই জায়গাটাতে বরঞ্চ ফোকাস করি। যারা বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে কথা বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলেন, যারা পুলিশি আক্রমণ নিয়ে কথা বলেন, তা প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে ইসরায়েলিদের অত্যাচারে শিশু এবং নারী হত্যার যজ্ঞ চালাচ্ছে ইসরায়েলিরা, সেখানটাতে প্রতিবাদ করছে গোটা দুনিয়ায় আজকের ছাত্র সমাজ। বিশ্ববিদ্যালয়ে ঢুকে সেখানে পুলিশ বেদর পেটিয়েছে। তারাই কিন্তু আবার বাংলাদেশে যখন আন্দোলন সংগ্রাম কেউ করে, তখন বিরোধী দলকে যখন তার এক্সট্রিম পয়েন্টে যায়, যখন পুলিশ কিছু করতে চায়, তখনই বলে এখানে গণতন্ত্র নেই, মানবাধিকার হরণ হচ্ছে। কিন্তু যখন ইসরায়েলে অন্যায়ভাবে শিশু নারী হত্যা করছে, তখন তাদের মানবাধিকার কোথায় থাকে? গোটা তাবৎ দুনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা নিয়ে আজকের অস্ট্রেলিয়া, আজকের কানাডা, আজকে গোটা দুনিয়া তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কই মানবাধিকার প্রশ্নে তো আমেরিকার তার নীতির পরিবর্তন ঘটায় নাই, ইসরায়েলদেরকে তো তারা চাপ দিচ্ছেন না। বরঞ্চ বাংলাদেশে আমরা গর্ব করতে পারি, আমাদের একজন ওই রকমের মানুষ কন্যা আছে, একজন বীর কন্যা আছে, যে কোনো সময় যে কোনো ইস্যুতে ইন্টারন্যাশনাল ডায়ালগে উনি বলেন প্যালেস্টাইনের স্বাধীন প্যালেস্টাইনের জন্য দাবি করেন। বাংলাদেশে তার অভ্যন্তরীণ রাজনীতিতেও মানবতা এবং মানবাধিকারের পক্ষে কিন্তু নিজেদের আত্মোপলব্ধির জায়গাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি বলছি আত্মশুদ্ধির জায়গা, আমাদের আত্মশুদ্ধির জায়গা, আমাদের অর্থনীতি নিয়ে যদি কথা আমাদের অর্থনীতি দেখুন, আমাদের অর্থনীতি, আমাদের রিজার্ভ নিয়ে বড় রকমের কথা হচ্ছে, এই যে রিজার্ভ কি হবে, রিজার্ভ নিয়ে আপনি যখন একাধিক প্রজেক্ট নেবেন, বড় বড় মেগা প্রজেক্টগুলো যখন বাস্তবায়ন করবেন, তখন যে জিডিপি আপনার রিজার্ভ থাকার কথা, সেই রিজার্ভ তো চলে যাবে। আপনি মনে করেন দিনের শেষে ইনকাম করলেন, কয়েক বছরের ইনকামের টাকা দিয়ে যখন আপনি বিল্ডিং করবেন, তো আপনার ব্যাংকের যে মানে জমানো টাকা, সেখান থেকে যখন খরচ করবেন, ওটা তো কমে আসবেই। এটা হলো একটা। কিন্তু বেসিক যে জায়গাটা, সেটা হলো আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি, এই বাংলাদেশ তো 2005-06 সালে 1 বিলিয়নও রিজার্ভ ছিল না, তখন তো বাংলাদেশ শেষ হয়ে যায়নি, গেছে কি? তা আজকে যারা রিজার্ভ নেই বলে একটা নেতিবাচক মানে সবসময় একটা ঢোলবাদ্য বাজাচ্ছি, এটা ঠিক না। আমাদের অর্থনৈতিকভাবে বাংলাদেশ নিজেদের সক্ষমতা, যে পদ্মা সেতুর মতো অনেক মেগা প্রজেক্ট হয়েছে, এটার যখন আবার রিটার্ন আসবে, তখন আমরা আবার নতুন করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবো। আমাদেরকে ইতিবাচক সমালোচনা করতে হবে, প্রশ্ন উঠতে পারে, কথা বলতে পারি আমরা কোন জায়গাটা নিয়ে। আমরা কথা বলতে পারি আমার যেখানে কাজ হচ্ছে, সেখানে যে দুর্নীতিটা হচ্ছে, দুর্নীতিটা কে করছে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। সেখানে আমরা ইতিবাচকভাবে আমাদের সমালোচনা করতে হবে। যারা দুর্নীতি, সেটার জন্য ভয়েস রেজ করা উচিত। ব্যাংক নিয়ে আমরা কথা বলতে পারছি না, কেন? এই যে পারছেন, ব্যাংকে গিয়ে মানুষ টাকা তুলতে পারছে না। ব্যাংক নিয়ে আমার ভাই ঠাকুর ভাই কথা বলছেন না। আমার কথাটা হলো, যে কোনো অন্যায় দৃষ্টান্ত বা কোনো অন্যায়, সেটা অবশ্যই নাগরিক হিসেবে আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের ভয়েস রেজ করতে হবে। তার পূর্বে আমি বলি, বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজনটা কি, যেটা আসলে আমরা কখনোই বলি না, রাজনীতির একটি পরিবর্তন দরকার, একটি গুণগত পরিবর্তন দরকার। আপনি যখন পার্লামেন্টে, আপনার যদি 2024 সালের বাস্তবতা যখন দেখবেন, পার্লামেন্টে 150-র উপরে এমপি আছে যাদের 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তাহলে কিন্তু তারা ঋণ খেলাপি হবে, তারা আবার রিশিডিউল করবে, আবার তারা দেশের বাইরে টাকা পাচার করবে। আসুন না আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হই,
আমরা তো তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছি না। জনাব- আজকের community-তে- জনাব মনিরুজ্জামান আমি- মনির, আমি এক আপনাকে সেকেন্ডে ধন্যবাদ দিচ্ছি। জানাই। আমি এক আমি সেকেন্ডে একটুখানি আমি বলি। এক সেকেন্ডে বলি, আমি এক সেকেন্ডে বলি। গোটা বাংলাদেশের দেখবেন রাষ্ট্র ব্যবস্থার ভিতরে সিভিল ব্যুরোক্রেসি তাদের ইউনাইটেড একটা অবস্থান আছে, আর্ম ফোর্সেস আছে, পুলিশের আছে, র্যাবের আছে, কিন্তু রাজনৈতিক কর্মীর নাই। আজকে রাজনৈতিক কর্মী হিসাবে আমরা নির্যাতিত, নিষ্পেষিত। একজন রাজনৈতিক কর্মী, একজন খাঁটি রাজনৈতিক কর্মী যদি জনগণের প্রতিনিধিত্ব করে পার্লামেন্টে যায়, সে তখন তার মাথায় থাকবে দেশ, জনগণ। কিন্তু একজন সাচ্চা রাজনীতিবিদ যখন না যেতে পারে, তখন একজন ব্যবসায়ী যখন যাবে, তার ব্যবসার তার নিজের স্বার্থ চিন্তা করবে, তার স্বার্থ খুবই পুষ্টি করার গুরুত্বপূর্ণ। জন্য। এই আলোচনাটা এই করতে জায়গাটায় চাই। আমরা কেউ টাচ করছি না। আমাদের বরঞ্চ আলোচনা আসা উচিত, আমরা রাজনৈতিক কর্মীরা আমরা কি করছি, আমাদের ভাবনার জায়গাটা কি। আমরা এই দেশটাকে পরিবর্তন করতে চাই। জাতির পিতা আমাদেরকে একটি দেশ দিলেন, এই দেশটাকে আমরা সোনার বাংলাদেশ করতে চাই। সেই জায়গাটায় আমরা আজকে কেন হোঁচট খাচ্ছি? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একলা সংগ্রাম করছে, কিন্তু তার পাশে যারা আছে তাদের বিরুদ্ধে কেন আমরা সোচ্চার হচ্ছি না? যারা অন্যায় দিকে দাবি করছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তপু, আপনার কাছে আসি, ওই বিষয়টা একটুখানি আপনি বলবেন যে খুব করে আলোচনা হচ্ছে, ওবায়দুল কাদের সাহেব যিনি বললেন, আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক, যে বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিক ঢুকবে, এবং সেটি নিয়ে মোশাররফ ভাইও বলেছেন, মনিরুজ্জামান মনিরও বলছেন, কোন প্রেক্ষাপটে আসলে কি কারণে বললো, বা এইটি নিয়ে তো একটা বড় রকমের বয়কট করার মতো ঘটনাও ঘটেছিল। আমরা তো দেখলাম যেদিন ইতিমধ্যে কিন্তু দেখেন কি কারণে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের এক ধরনের বিধিনিষেধ আরোপ করেছেন কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। ব্যবসা বাণিজ্য নিয়ে যারা সংবাদ পরিবেশন করে তাদের একটা বড় অধিক্ষেত্র বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক একটি গণপ্রতিষ্ঠান, অর্থাৎ পাবলিক প্রতিষ্ঠান। সেখানে আসলে এই জনগণের কাছে সংবাদ পরিবেশন করার দায়িত্ব এবং প্রবেশাধিকার আপনি থাকেন। ভাই সংবিধানকে কোট করে বলছিলেন, আমরাও মূলত মনে করি যে এই যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে সেটি আসলে অনভিপ্রেত এবং আমরা কেউই প্রত্যাশা করি না। একটি রিপোর্টকে কেন্দ্র, কোনো ব্যাখ্যা কিন্তু দেয় নাই, কিন্তু বলা হচ্ছে যে একটি রিপোর্টকে কেন্দ্র করে নিয়ে বাংলাদেশ ব্যাংক তার দৃষ্টিভঙ্গি কিছুটা পাল্টিয়েছে। আমরা সবাই জানি যে আমরা সংবাদ পরিবেশন করি কি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি সম্পাদকীয় নীতি থাকে। সাধারণত কিছু নীতি কাঠামোর মধ্য দিয়ে সাংবাদিকরা যোগাযোগ করেন, কথা বলেন, তথ্যপত্র সংগ্রহ করে থাকেন, মতামত দিয়ে থাকেন, সেরকম একটি জায়গা। কিন্তু যখন আপনার প্রবেশাধিকারকে সংকুচিত করে দেওয়া হয়, তার মানেটা হচ্ছে যে আপনার উপর কিন্তু একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। আমরা কিন্তু সবাই বিশ্বাস করি যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হলে স্বাধীন সংবাদ প্রবাহটা বিঘ্নিত হয়ে থাকে। এটি হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে দেখেন, সরকার কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করছে কিসের বিরুদ্ধে? সেই লড়াইটা হচ্ছে গুজবের বিরুদ্ধে। এবং যখন আপনি এবং তথ্য না দিতে পারবেন, এই গুজবটা কখন তৈরি হয়? যখন আসলে তথ্যের অবাধ প্রবাহটা নিশ্চিত না হলে আপনাকে বুঝতে হবে যে আসলে হবে। তো একজন সাংবাদিক কি কাজ করে? সেই তথ্যপত্র বিশ্লেষণ করে, তথ্যপত্র নিয়ে কোনো মানুষের কাছে সংবাদ পরিবেশন করেন, বিশেষজ্ঞদের সাথে কথা বলেন, এবং সেই জিনিসটাই তো তুলে ধরার চেষ্টা করে মাত্র। তো এখন সেটিও যদি আপনি করতে চান, সেটিও কিন্তু বর্তমান সরকারের যে নীতি, বর্তমান সরকারের নীতি নির্ধারকরা যা বলে থাকেন, সেটির সাথেও কিন্তু এটি সাংঘর্ষিক পর্যায়ে উপনীত হয়ে গেছে আর কি। এটা হলো দুটো দিক। তৃতীয় দিক হচ্ছে যে ব্যাংকের সাথে কি সম্পর্ক? শুধু কি রিজার্ভের সম্পর্ক? ব্যাংকের সাথে এই যে মূল্যস্ফীতি, যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য আওয়ামী লীগ যার নির্বাচনী ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, এবং এই নতুন সরকার আসার পরে অনানুষ্ঠানিকভাবে ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এনবিআর সবাইকে কিন্তু তিনি সজাগ করেছিলেন। সেটা কতটুকু হয়েছে না হয়েছে সে ব্যাখ্যা পরে। এই মুদ্রানীতি যারা তৈরি করছেন, মূল্যস্ফীতিকে যারা নিয়ন্ত্রণ করবেন, সেই প্রতিষ্ঠানটা বলছে যে ঠিক আছে, সাংবাদিকদের এরকম প্রবেশাধিকার জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে আর কি। এখন আমরা কি দেখছি? ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা এবং শীর্ষস্তরীয় রাজনৈতিক ব্যক্তি। উনি তো এই প্রতিকারে আমাদের তো আমরা আস্থা রাখতে চেয়েছিলাম যে ওনারাই তো এটার একটা প্রতিকার করবেন, যে কেন্দ্রীয় ব্যাংক যেখানে যে বিধিনিষেধ আরোপ করেছে সেই জায়গা থেকে যাতে সরে আসে। একটি কথা বলা হচ্ছে ওয়েবসাইটের তথ্য। এখন মার্কিন সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইটের তথ্য তো হালনাগাদ থাকে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের তথ্য তো হালনাগাদ না। একদমই তাই। আপনি যদি মনে করেন যে তথ্য অধিকারের আইনের প্রয়োগ করে আপনি রিপোর্ট করবেন, আমাদের সকলেরই অভিজ্ঞতা কি, 1.5 মাস 2 মাস সকল তথ্য পেতে যেয়ে 1.5-2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপরে কথা হচ্ছে যে পুরনো তথ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে রিপোর্ট করলে আপনি তো বাংলাদেশ ব্যাংকে হয়তো বলার চেষ্টা করবে যে পুরনো তথ্যপত্র পর্যালোচনা করেছেন, আসলে রিয়াল চিত্রটা তো এই জায়গাতে নাই।
এখন এই জায়গাগুলোকে আসলে বন্ধ করছে কার জন্য? সাধারণত মানুষ মনে করে যে এই অবাধ প্রবাহটা কখন বন্ধ করা হয়, তার উপরে কি আসলে প্রভাবশালীদের আসর পড়েছেন, যারা আসলে ব্যাংকের সুশাসনের বার্তাটা কি মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছে না? যে আমি তো অবশ্যই বলবো যে সাংবাদিক মাত্রই দেশপ্রেমিক, কারণ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সংবিধান তাকে যে অধিকার দিয়েছে সেই অধিকারের বলেই কিন্তু তিনি এই পেশাটা কাজ করেন। এই যে ভাইরা দীর্ঘমেয়াদী সময়ের জন্য রাজনৈতিক সংগ্রামের সাথে যুক্ত রয়েছেন, আপনি যদি 60 দশক থেকে শুরু করে এরশাদের পতন আন্দোলন, বাংলাদেশের এই পরতে পরতে সার্বজনীন আন্দোলনে বাংলাদেশের সাংবাদিক সমাজেরও কিন্তু উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিলেন। এখনো যদি আপনি জাতীয় প্রেস ক্লাবের প্রবেশদ্বারে দেখবেন যে মহান মুক্তিযুদ্ধে যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন তাদের কিছু নাম। বাংলাদেশের বিভিন্ন জেলাতে সাংবাদিকরা যুদ্ধ করেছেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও পরবর্তীতে দেশ গড়ার কাছে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন। এই 90-এর দশকে স্বৈরাচারের এরশাদ বিরোধী আন্দোলন হয়, তার শেষ প্রান্তে বাংলাদেশের সাংবাদিক সমাজ কিন্তু তখনকার সময় সংবাদপত্রকে রাজনীতির জায়গায় যদি আমরা রাজনীতির বিষয় না, আমি বলছি যে সার্বজনীন আন্দোলন যেখানেই হচ্ছে সেখানে সাংবাদিক সমাজ তার সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে তাদের মতো করে আসলে সংগতি প্রকাশ করেছেন। তা আমরা তো এই ইস্যুতে রাজনীতিবিদদেরকে চাই যে আমাকে আমার অবাধ তথ্য প্রবাহের জন্য বাংলাদেশ ব্যাংকই শুধু নয়, সমস্ত জায়গায় সাংবাদিকদের প্রবেশাধিকারটাকে অবাধ করে দেন, নিয়ন্ত্রণ খুলে দেন, আমাদের সাথে কথা বলবার সুযোগ করে দেন। কেউ কেউ বলার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংকে তো একজন মুখপাত্র রয়েছেন। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক তো অনেক বড় প্রতিষ্ঠান, রিজার্ভ নিয়ে কাজ করে, মূল্যস্ফীতি নিয়ে কাজ করে, ঋণ খেলাপিদের নিয়ে কাজ করে, ঋণের প্রবাহ নিয়ে কাজ করে, দেশি বিদেশি ঋণের কি অবস্থান সেটা নিয়ে কাজ করে, বাংলাদেশের অর্থনীতির নানা সূচক তারা গবেষণা করে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের যখন বড় বৈঠক হয় সেই বৈঠকগুলোতে দেশের সামগ্রিক অর্থনীতির একটি চালচিত্র ফুটে ওঠে। তাহলে তো একজন মুখপাত্রের পক্ষে সমস্ত তথ্যপত্র তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব নয়। আমরা যারা বিশেষ রিপোর্ট পাই, যে রিপোর্টগুলো নিয়ে বাইরে অনেক সময়ই হয়তো সেটির উদ্ধৃতি দিয়ে কথা বলেন, অথবা সেই সমস্যার সমাধান অথবা সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকেন, এটিতে রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরাই তো দিয়ে থাকেন। সেই জায়গাটাকে আসলে ব্যাহত করা মানে হচ্ছে এই মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, গুজব যারা রচনা করে তাদেরকে এক ধরনের সুযোগ করার একটা কিন্তু সুযোগ তৈরি হয়েছিল। ইতিমধ্যে আমরা দেখেছি যে একটি বিদেশি পত্রিকা নিউজ হয়েছিলেন, আমরা কিন্তু আসলে মুখপাত্রের সাথে অনেক সময় কাজ করতে আমরা তখন কিন্তু হিমশিম খেয়েছি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক একটি প্রেস নোট দিয়ে বলেছেন যে রিজার্ভ চুরির যে তথ্য বা গালগল্প বলা হচ্ছে সেটি যথার্থ নয়। এই লড়াইয়ের ফ্রন্টলাইনারকে সাংবাদিক, এই লড়াইয়ের ফ্রন্টলাইনারকে রেডিও, টেলিভিশন, অনলাইন বা সংবাদপত্র, সেখানেই তো ভালো তথ্য প্রকাশ করতে চায়। এবং এই যে আমি এটাও বলতে চাই যে বর্তমান তথ্য প্রতিমন্ত্রী তো এই অপতথ্যের বিরুদ্ধে লড়াই করছেন শুরুর দিন থেকেই আর কি। সেই লড়াই পরিষ্কার বলেছেন যে তথ্যটাই আসলে দিতে হবে। এবং ওবায়দুল কাদের সাহেব অনেক বড় দলের নেতা, নীতি নির্ধারকদের অন্যতম, তিনিও আসলে সুবিবেচনা করে বাংলাদেশ ব্যাংকে শুধু নয় সমস্ত জায়গায় যে বিধিনিষেধগুলো রয়েছে সেটি অবশ্যই প্রত্যাহার করে নেবেন। এবং এই স্বাধীন সংবাদ প্রবাহের ক্ষেত্রে তার আসলে আমাদের পথযাত্রায় যে আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, আমাদের যে পদযাত্রায়, সেখানেও তার এক ধরনের প্রচ্ছন্ন অবস্থানও থাকবে না। সেটি খুব গুরুত্বপূর্ণ। যারা মোশাররফ আহমেদ ঠাকুর, যারা মনিরুজ্জামান মনির একটি প্রসঙ্গ এনেছেন যেটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটি হলো যে সংসদের অবস্থা উনি বলেছেন যে সংসদে আধিপত্য কারা বিস্তার করে আছেন সেটি রাজনীতির জন্য খুব ভালো খবর নয়। এবং উনি শুরুতেই যেটি বারবার বলার চেষ্টা করেছেন যে বিএনপির রাজনৈতিক ক্ষেত্রে এক ধরনের যে শূন্যতা, বিএনপির রাজনীতি শূন্যতা, সেটি সরকারকেও বা শুদ্ধ রাজনীতির ক্ষেত্রেও একটা বড় রকমের ধাক্কা বলে উনি মনে করেন। যে রাজনীতি যে আরও গুণগত মান যে বৃদ্ধি পেল না, সেটির ক্ষেত্রে বিএনপির একটা অবদান আছে। মানে বিএনপির সামনের রাজনীতিটা, উপজেলা নির্বাচনেও সে অংশ নিচ্ছে না এবং লাগাতার সে তার কর্মীদের বহিষ্কারও করছে, সংখ্যা আমি নাই বা বললাম। এই অবস্থানটা কেন আসলে বিএনপির কতদিন থাকবে এই অবস্থান? আমি আপনাকে একটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে যে বিএনপি কোনো বণিক সমিতি না, এটা প্রফিট মাঙ্গার অর্গানাইজেশন না। এটা শুধু প্রফিট, এই মুহূর্তের প্রফিট এটা চিন্তা করে না। এটা ন্যাশনাল আসপেক্টে চিন্তা করে, ডেমোক্রেসির কথা চিন্তা করে, দীর্ঘমেয়াদী মানুষের অধিকারের কথা, মানুষের যে মালিকানা আছে সংবিধানে 7-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী যে এই রাষ্ট্রের মালিক জনগণ, এটার কথা চিন্তা করে। কিভাবে সে করবে এটি? এখন জনগণের চিন্তাটা সে কিভাবে করবে? আপনি যদি দেখেন যে এই জিনিসটা হচ্ছে যে
11 অনুচ্ছেদে 7 আমি বললাম মালিক জনগণ, 11 অনুচ্ছেদে বলছে যে এই মালিকানা প্রয়োগ হবে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে। আর 152 অনুচ্ছেদ হচ্ছে পুরোটা ব্যাখ্যা। 153টা অনুচ্ছেদের সংবিধান, 52 অনুচ্ছেদে বলছে রাজনৈতিক দল এমন একটি অধিসংঘ যে অধিসংঘের মাধ্যমে জনগণ তার রাজনৈতিক দর্শন প্রতিফলিত করে এবং চর্চা করে। কথাটা বুঝলেন? তিনটা একত্রে পড়লে দেখবেন, এই তিনটা একত্রে পড়লে দেখবেন যে 7ই জানুয়ারি যে নির্বাচন, এটি আদৌ কোনো নির্বাচন না। আপনি শেখ মুজিবুর রহমান 1972 সালের 11 জানুয়ারি যেটা বলছেন যে গণতন্ত্র মানে হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, এই জন্য আমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমি মানি না, আমি বুঝি না, আমি মন্ত্রিপরিষদ শাসিত সরকারে চলে আসলাম। আসুন, তো এই জন্য আমি আপনাকে বলছি বিএনপি পুরো বাংলাদেশের মানুষের মালিকানাটা প্রতিষ্ঠিত করার সংগ্রামে লিপ্ত। এখানে কোথাও কোথাও প্রফিট হচ্ছে, কোথাও কোথাও লসও হচ্ছে। কিন্তু বিরানপুরের তৃণমূলের নেতাকর্মীরা তো নির্বাচনে অংশ নিতে চায়। আমি আপনাকে বলি 100 জন ধাপে ধাপে তারা বহিষ্কার করছে। পুরো বিষয়টা তো আমি আপনাকে 7ই জানুয়ারি নির্বাচনকে এই সরকার ধামাচাপা দেওয়ার জন্য এইরকম একটি আয়োজন করে দেখাচ্ছে। বিএনপি এইটাতে যেতে চাচ্ছে না। আপনি আসুন আরেকটি জায়গায় আপনাকে বলি, যেটা অবাধ তথ্য প্রবাহের যে প্রশ্নটি তপু ভাই বললেন এতক্ষণ, সেইটার সাথে আমি একটু লিঙ্ক আপ করি যে দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছাইছে। দেখেন, চায়না তার নিজস্ব ইয়েতে আপনি দেখবেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কার কত ইনভেস্টমেন্ট এটা আসছে, যুগান্তর করেছে, প্রথম আলো করে সবাই করেছে। চায়নার দেখা যায় $6.1 বিলিয়ন, আমরা গড়ে পড়তে বলতাম 7 বিলিয়ন, বাট $6.1 বিলিয়ন ইনভেস্টমেন্ট। তো সে আমাদের এখানে বিল করেছে $23 বিলিয়ন, যেটা আন্তর্জাতিক ঋণের নীতি, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুতেই মিলে না। এটা হচ্ছে যে কোনো পৃথিবীর যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রির সাথে যে ব্যবসা বাণিজ্যের যে স্বচ্ছতা থাকে, অটোক্রেটিক কান্ট্রির সাথে ব্যবসা বাণিজ্যে এই স্বচ্ছতা থাকে না। কারণ তার এখানে অবাধ তথ্য প্রবাহের কোনো প্রশ্ন নাই। চায়নাতে সাংবাদিকতার স্বাধীনতা নাই, অবাধ তথ্য প্রবাহের কোনো বিষয় নাই। কোরিয়াতেও অবাধ তথ্য প্রবাহের কোনো বিষয় নাই, ইরানের সাথে অবাধ তথ্য প্রবাহের কোনো বিষয় নাই। এবং সরকার আপনি দেখবেন যে অন্যান্যরা আমাদের এখানে যে অন্যান্যদের ঋণ ব্যবহারের থেকে চাইনিজ ঋণ ব্যবহার করতে খুব, তার মানে সরকারও স্বচ্ছতার জায়গায় যেতে চায় না, খুব স্বাচ্ছন্দ্য অনুভব করে এই সরকার যে চায়নার সাথে লেনদেনটা করতে। আমি আপনাকে বলছি, তো এই জন্য আমি আপনাকে বলছি যে সর্বশেষ কথাটা আমি লম্বা করব না, যে এইখানে বাংলাদেশে যে অবাধ তথ্য প্রবাহ যেমনি দরকার। আপনি প্যালেস্টাইনের কথা একটু আসছে, প্যালেস্টাইনের কথা শেখ হাসিনা বলেন, তো বাংলাদেশে তো উনি যখন উনার আমলে যখন 1.5 বছরে 40 জন মানুষ মারা যায়, 3 মাসে যেমন 13 জন না 14 জন ইয়াতে জেলখানায় মারা যায়, উনি তো এটার জন্য একটি করেন না, একটা তদন্তের ব্যবস্থা করেন না। এটা তো করবেন উনি, উনার দায়িত্ব এটা, উনি প্রধানমন্ত্রী যেভাবেই আছে। সুতরাং নিজের জায়গা অনেক তো নিজের জায়গা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি যেটা বললাম যে সরকারের যে বাংলাদেশ ব্যাংকে কি ঘটেছে এটার জন্য দরকার অবাধ তথ্য প্রবাহ। আর চায়নার সাথে যে $6.1 বিলিয়ন যে ঋণের এবং লেনদেনের যে বিষয়টা, যেটা সমস্ত জায়গায় বেশি বেড়াচ্ছে একটা নিউজ, যে $23 বিলিয়ন চায়না আমাদের এখানে বিল করেছে, এই সম্বন্ধে আওয়ামী লীগের কাছ থেকে আমি একটি বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য দাবি করি। আশা করি জনাব মনিরুজ্জামান মনির, আমি মানে বিএনপির রাজনীতি যদি আমরা দূরেও রাখি, মাঠে যেহেতু তারা খুব সরব নয় বা শক্তিশালী অবস্থান নিতে পারছে না, কিন্তু জনগণের কাছে দায়বদ্ধতার জায়গায় যদি আপনি বলেন, অর্থনীতি নিয়েও যদি বলেন, যেটি মোশাররফ আহমেদ ঠাকুর আমি সামনের দিকে যদি এটি এক ধরনের লুকোছাপা বিষয় থাকে, তাহলে জনগণ তো একটা সময় অনুভব করবে আমার পায়ের তলায় মাটি নেই। সেটা তো সরকারের জন্য খুব ভালো হবে। এটা তো অবশ্যই। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা দেশ এবং দেশবিরোধী কোনো কর্মকাণ্ড হয়। আমি তার আগে ওনার ন্যাশনাল অ্যাসপেক্টে বিএনপি কাজ করে বলেছেন, সেইটি যদি ধরেই নিই, আপনি যদি জাতীয় স্বার্থে যদি কাজ করেন, তাহলে ভাবতে হবে জাতির কোন কোন প্রয়োজনে আপনি কী কী ভূমিকা রাখছেন। আমি যেটা আপনি শুরুর দিকে বললাম যে 2014 সালের নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করত, তার মধ্য থেকেই এদেশের নাগরিক সমাজ তাদের প্রতি আস্থা রেখে একটা ভোট করেছিল সিটি কর্পোরেশন নির্বাচনে।
তারপর ওই দলটি নির্বাচনে অংশগ্রহণ করেনি। ওই দল দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, আগুন সন্ত্রাস করেছিল। নির্বাচনে বয়কটের নামে প্রতিহত করতে যেয়ে তারা 500 স্কুল পুড়িয়ে দিয়েছিল। তারা সন্তান সম্ভব মাকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করেছিল। আমি আপনাকে বলছি, আমি আসি ন্যাশনাল স্পেক্টসে দেখবেন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে 1979 সালে নির্বাচনেও আমরা জেনে শুনে বুঝে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত জিয়াউর রহমান একজন খুনি এবং স্বৈরশাসকের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ 79 নির্বাচনে গিয়েছে। দুটো কারণ, একদিকে দলকে ইন্টিগ্রেটেড করা, অন্যদিকে দেশের মানুষ আওয়ামী লীগকে কীভাবে, আওয়ামী লীগ দেশের মানুষকে কী দিতে চায়, অর্থাৎ নির্বাচনী একটা ব্যবস্থা যার মধ্যে থেকে মানুষের সাথে ইন্টারাকশনটা বৃদ্ধি করা যায় এবং মানুষকে। 86 আমরা এরশাদের অধীনেও নির্বাচনে গেছি। আমি যেহেতু ওনারা বলছেন ন্যাশনাল অ্যাসপেক্টে কাজ করে, যদি জাতীয় স্বার্থে কাজ করত তাহলে ওদের প্রত্যেকটা নির্বাচনকে চ্যালেঞ্জ নেওয়া উচিত ছিল। 24-এর নির্বাচনে ওনারা যায়নি কেন? এই যে ডোনাল্ড লু বলেন বা পিটার ডি হাস বলেন, ওনারা নিষেধ করেছে নির্বাচনে যাবা না, নির্বাচনে যাবা না, সেই মন্ত্রে মুগ্ধ হয়ে ওনারা নির্বাচনে না যেয়ে কিন্তু প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে। ওনারা তারা পুলিশ হসপিটালে হামলা করেছে, একজন মুক্তিযোদ্ধার সন্তান কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে, মৃত্যু নিশ্চিত জেনের পরও তারপরও তাকে আঘাত করেছে। এই হলো ওনাদের ন্যাশনাল অ্যাসপেক্টসে কর্মকাণ্ড। আমি এখনো বলি বিএনপিকে, আপনি যদি রাজনীতি করতে চান, রাজনৈতিক দল হিসেবে যদি আপনি নিজেদেরকে বিকাশ করতে চান, তাহলে বেগম খালেদা যে 2015 সালে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিলেন, আমি আসি চায়নার ইস্যুতে যেটা মোশাররফ ভাই বলেছে, সেখানে আমার নিজের পার্সোনাল অবজারভেশন হলো, চায়নাকে আমি আমার উন্নয়ন সহযোগী বা অংশীদারিত্বমূলক কাজ করছি, বাট সেখানে গভর্নমেন্টের আরও বেশি কনসার্ন হওয়া উচিত, আরও বেশি চিন্তা করা উচিত, আরো বেশি নজরদারিত্ব বাড়ানো উচিত বলে মনে করি। কারণ এই কারণে চায়না আমার কাছে মনে হয় গোটা দুনিয়াতে, আপনি দেখবেন অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি করাপ্টেড পলিটিশিয়ান সব অস্ট্রেলিয়ায় বাড়ি করছে, তাদের বাড়ি চায়না, তারা দেশ চায়নার নাগরিক, চায়নার পলিটিশিয়ান, এবং এটা গোটা দুনিয়াতেই আছে। সে কারণে আমার কাছে মনে হয় না চাইনিজ পলিসি, অর্থনৈতিক পলিসি, আমার ঋণ দরকার আছে এটাও যেমন সত্য, আবার তার সেখানে সেই ঋণের পরিমাণ কত এটাও আমাদের বিবেচনায় নিতে হবে। আমরা শেষ করতে চাই জনাব সাজ্জাদ আলম খান, তবু আপনাকে দিয়েই, মানে রাজনীতিটা নানান দিকে আলোচনাটা গেল আসলে, 1 মিনিটে শুধু আপনি বলবেন যে জনাব মনিরুজ্জামান মনিরের কথার মধ্যেও কিন্তু নানান রকম বার্তা আছে, মানে যা চলছে তিনিও যে খুব ভালোভাবে দেখছেন তা না, তারা রাজনীতির যে গুণগত মানের যে পরিবর্তন সেটি আসলে হবে কিভাবে, বিএনপির যে অবস্থান, খুব ছোট রাজনীতির গুণগত পরিবর্তন কিন্তু অন্য কেউ করে দিতে পারবে না। রাজনীতির বিকল্প হচ্ছে যে ফেরেশতারা এসে করে দিবেন, বিষয়টা এরকম না, এটা রাজনীতিবিদদেরই করতে হবে যে এটার গুণগত পরিবর্তনের জায়গাটা, কারণ জনগণের সাথে প্রত্যক্ষ সম্পর্ক তো ওনাদের, মানে ওনারা বলছেন যে, ভাইরা বলেন যে এটা প্রফিট মেকিং সংগঠন না, আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হচ্ছে জনসম্পৃক্ততা, তাই আসলে কাছাকাছি জায়গায় কথা তো বলছেন, কিন্তু আসলে জনসম্পৃক্ত অবস্থানটা ওনাদের তৈরি করতে পারবেন, এর জন্য কোনো ফেরেশতা আসতে পারবে না, এটা ওনাদের দায়িত্ব। আমরা শেষ করতে চাই জনাব মোশাররফ আহমদ ঠাকুর, জনাব সাজ্জাদ আলম খান তপু এবং মনিরুজ্জামান মনির, তিনজনকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকের আলোচনায় যেটি হলো, যে একদম চিরচেনা যে আলোচনাটা সবসময় হয়, তর্ক বিতর্ক খুব উচ্চ স্বরে, সেটির বাইরে গিয়েও রাজনীতিবিদ দ্বারা বর্তমান প্রেক্ষাপটে একটা চিন্তা অন্তত করেছেন, সরকারি দলের যিনি ছিলেন তিনিও করেছেন, যে গুণগত মানের পরিবর্তন বা অনেক ক্ষেত্রে যেগুলো বিষয় নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে সেইগুলোকে বিবেচনায় নিয়েই কিন্তু আসলে সরকার বা রাজনীতি পরিচালিত হওয়া উচিত। তাহলেই হয়তো প্রকৃত অর্থে যে গুণগত পরিবর্তনের কথা বলা হয়, একটা শুদ্ধ সুন্দর রাজনীতি, সেটি হয়তো মানুষ পাবে এবং আলটিমেটলি মানুষই তো উপকৃত হবে, মানুষের জন্যই তো রাজনীতি। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।